4 ঘন্টার জন্য খুলেছে অফিস আদালত। রাজধানী জুড়ে তীব্র যানজট। জরুরি খাতে ইন্টারনেট চালু। 4 জেলায় 7 ঘন্টা কারফিউ শিথিল। ইন্টারনেট সংকটে চট্টগ্রামে প্রিপেইড গ্রাহকের ভোগান্তি। কার্ড রিচার্জ করতে বিদ্যুৎ অফিসে দীর্ঘ লাইন। উৎপাদন বাড়লেও স্বাদ গন্ধ নেই চাষের মাছে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কৃত্রিম খাবার বর্জন সহ একগুচ্ছ পরামর্শ গবেষকদের। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও 89 ফিলিস্তিনি নিহত। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কেনিয়া। ইথিওপিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে 229। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। দুদিন সাপ্তাহিক ও নির্বাহী আদেশে 3 দিন বন্ধ থাকার পর খুলেছে সরকারি বেসরকারি দপ্তর। আজ ও আগামীকাল সকাল 11টা থেকে বিকেল 3টা এই 4 ঘন্টা চলবে দাপ্তরিক কার্যক্রম। অফিস ও কলকারখানা চালু হওয়ায় সড়কে বেড়েছে যান চলাচল। ব্যক্তিগত ও গণপরিবহনের চাপে অনেক সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অফিস খুললেও উপস্থিতি ও সেবা গ্রহীতার পরিমাণ তুলনামূলক কম। ক্ষতি হয়েছে এটা আসলে কাটিয়ে উঠে আবার নর্মাল সার্ভিস আওয়ারে আসতে সময় তো অবশ্যই লাগবে। আসেই তো পালাম আর কি, গাড়িটা এইটাই। গাড়ি তো পাওয়াই যাচ্ছে, অ্যাভেলেবলই তো মনে হচ্ছে। সরকারি অফিস, ব্যাংক, গণমাধ্যম সহ জরুরি খাতে চালু হয়েছে ইন্টারনেট সেবা। ইউটিউব চালু হলেও বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীতে আজ ও আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। কারফিউ শিথিল করায় চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি ও যান চলাচল। দর্শক, অফিস খোলার প্রথম দিন রাজধানীর চিত্র জানাচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। রাজধানী ঢাকা ফেরলো তার চিরচেনা রূপে। আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁয়ে। আপনাকে যদি পুরো সার্বিক পরিস্থিতি দেখাতে চাই, যে কারফিউ শিথিল করার পর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু নেমে এসেছে। কারণ আজকে 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত কিন্তু অফিস আদালত খোলা থাকবে এবং 10টায় কারফিউ শিথিল করা হয়। এবং শিথিলের পরেই কিন্তু যারা আসলে অফিসগামী মানুষ তারা নেমে এসেছেন। এবং পাবলিক ট্রান্সপোর্ট, বাস, সিএনজি, অটোরিকশা, বাইক সব কিছুই কিন্তু রাস্তায় রয়েছে এবং প্রচুর গাড়ি। মানে এই চিরচেনা রাজপথটাকে অনেকদিন যাবৎ হয়তোবা এখানকার মানুষ মিস করেছে। কিন্তু মানুষের জন্য অসুবিধার কারণ হলো যে মেট্রো রেলটি বন্ধ রয়েছে। মেট্রো রেলটি হয়তোবা চালু থাকলে আরেকটু মানুষের জন্য সুবিধা হতো, কিন্তু মেট্রো রেল বন্ধ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু মেট্রো রেল বন্ধ থাকবে, এটাও কিন্তু জানিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু আমি যদি পুরো পরিস্থিতিটা এখন আগারগাঁয়ে দেখাতে চাই, যে পুরো রাজপথ কিন্তু গাড়িতে ভরে গিয়েছে, যানজট দেখা যাচ্ছে এবং মানুষ, অফিসগামী মানুষ কিন্তু অফিসে যাওয়ার জন্য একটু বিপাকেই পড়তে হয়েছে। কারণ যেহেতু নির্ধারিত টাইম সকাল 11টা, সেই 11টার ভিতরে কিন্তু অনেকেই হয়তোবা অফিসে পৌঁছাতে পারেনি। আমি পুরো পরিস্থিতি যদি দেখে, এখনও অনেক মানুষ তারা রাজপথে রয়েছেন, মানে যানজটে রয়েছেন, যারা অফিসে যাবেন কিন্তু অফিসে ঠিকমতো পৌঁছাতে পারবেন না, কি তারা নিয়ে সন্দিহান রয়েছে তাদের। এই চিরচেনা বাংলাদেশটাকেই কিন্তু সবাই দেখতে চায়। তাদের প্রত্যাশা যে কয়েকদিন আগে যে সহিংসতা ছিল, অগ্নিসংযোগ, ভাঙচুর, এই সহিংসতা আর তারা দেখতে চান না। তারা দেখতে চান এই বাংলাদেশটাকেই। মানুষ তারা নির্বিধায় কাজে বেরোবেন, কাজ করবেন। তো এই বাংলাদেশটাকেই সবাই দেখতে চান। তো এই ছিল আগারগাঁ থেকে সর্বশেষ আমার কাছে। দর্শক, বন্দরনগরী চট্টগ্রামে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। সহকর্মী সুমন কুমার দে জানিয়েছেন কিছুক্ষণ আগের পরিস্থিতি। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর কাজীডেরি এলাকায়। আমরা সকাল থেকে চট্টগ্রামের দেখেছি দোকানপাট এবং গণপরিবহন চলাচল শুরু হয়েছে এবং মানুষজন ঘর থেকে বেরিয়েছেন। অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
পুলিশের এই যে জারিকৃত অর্থাৎ পুলিশের নির্দেশনা যে চট্টগ্রামে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এবং আরেকটি কথা বলে রাখি, আগামীকালও সকাল 9টা থেকে এই সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তো আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, যেমন অক্সিজেন, 2 নম্বর গেট, আগ্রাবাদ, নতুন ব্রিজ এবং এখান সহ বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। গণপরিবহন চলাচল শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছে, যেহেতু এই দীর্ঘদিন পরে অর্থাৎ বেশ কয়েকদিন পরে এই আবারও যে নগরীর যে যানবাহন চলাচল শুরু হয়েছে, দোকানপাট খুলেছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে দোকানপাট বন্ধ থাকে তাদের অনেক ক্ষতি হয়েছে। তারা এই দোকানপাট আজকে খুলতে পেরে তারা স্বস্তি বোধ করেছেন এবং তারা কারফিউ বা মারামারি বা হানাহানি এগুলা আসলে তারা চাচ্ছে না। তারা স্বাভাবিক জীবন যেন পায় এবং স্বাভাবিক জীবনে তারা চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবে করতে চান। সাধারণ একজন রিক্সাওয়ালার রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা তো রিক্সা চালাইছেন, যে কারফিউর মধ্যে আপনারা গাড়ি চালিয়েছেন, আজকের পরিবেশটা কেমন দেখছেন চট্টগ্রামে? আজকের পরিবেশটা আল্লাহ দিলে ভালোই আছে ভাইয়া। আজকের পরিবেশটা অনেক সুন্দর আছে। আজকের পরিবেশটা ওই আগের মতোই আমরা দেখতে পাচ্ছি, যে আগের মতোই মনে করেন অফিস আদালত, ব্যাংক সব কিছুই খুলছে। আমরাও ভাড়া মারতে পারতেছি, আমরাও মনে করেন কি আমরাও 2 টাকা কামাইতে পারতেছি। আমরা ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটাই শুনছিলাম, চট্টগ্রামের পরিবেশ অর্থাৎ খুব শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীতে আজ কারফিউ শিথিল রয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সহকর্মী মেহেদী হাসান শ্যামলের কাছে জানবো সেখানকার পরিস্থিতি। আজকে 5ম দিন গড়ালো জরুরি অবস্থা। সে জরুরি অবস্থার যে শিথিলতা, সেই শিথিলতা কিন্তু আজকে 7 ঘন্টায় পরিণত হয়েছে। অর্থাৎ জেলাভেদে, বিশেষ করে রাজশাহীর কথা যদি বলি, বিভাগীয় শহর, সেখানে জেলাভেদে রাজশাহীতে আজকে 7 ঘন্টা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আসলে শিথিল করা হয়েছে কারফিউ। সেই ক্ষেত্রে অফিস আদালত, মার্কেট এবং অন্যান্য যে সমস্ত প্রাসঙ্গিক মানুষের সুবিধার্থে সব কিছু আসলে বিকেল নাগাদ যে একটা খোলা হয়েছে অফিস আদালত, বিকেল 3টা পর্যন্ত মার্কেট খোলা হয়েছে এবং রাস্তায় মোটামুটি যান চলাচল শুরু হয়েছে এবং দূরপাল্লার বাসও যাচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা রাজশাহী যে বাস স্ট্যান্ড, সে ঢাকা রাজশাহী বাস স্ট্যান্ড। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে রাজশাহী বাস স্ট্যান্ডে এইখানে যে ঢাকাগামী বা চিটাগাংগামী যে একটা ট্রাভেলস, সে ট্রাভেলসের যে দেশ ট্রাভেলস, সে দেশ ট্রাভেলসের ভেতরে আমরা একটু দেখাতে চাই। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড় এখানে আমরা লক্ষ্য করছি, যে অনেক যাত্রী এখানে আসলে দূরপাল্লা যে যাত্রীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা একটু কাউন্টারের দিকে যেতে চাই, একটু যদি আমাকে একটু জায়গা দেন প্লিজ, একটু কথা বলি। এখানে কাউন্টারে আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই যিনি এই বাসের যে দায়িত্বে আছেন। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে কি ধরনের নিরাপত্তা নিয়ে আপনারা আসলে বাস চলাচল শুরু করলেন বা এই তাদের পক্ষ থেকে আপনারা আশ্বাসটা পেয়েছেন? গতকালকে আমরা বাংলাদেশ সরকার পক্ষ থেকে একটা আশ্বাস পেয়েছি যে সকল ধরনের দূরপাল্লার বাস চলাচল করবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এই জিনিসটা ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে আমরা কারফিউ শিথিল, আজকে যেহেতু সকাল 10টা থেকে কারফিউ শিথিল আছে বিকাল 5টা পর্যন্ত, এবং অনেক মানে কর্মজীবী মানুষ আটকা পড়ে গেছে রাজশাহীতে এসে। তারা দূর দূরান্তের অনেক কর্মজীবী আছে, চাকরিজীবী আছে, তাদের সার্বিক নিরাপত্তার জন্য এবং চাকরির তাদের কর্মস্থলে যোগদান করবে সেই যাতে, এবং প্রশাসনের সহযোগিতা নিয়েই আমরা গাড়িগুলো ছাড়ছি। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয় শুনছিলেন ওনারা বলছিলেন যে সার্বিক যে চিত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা সিকিউরিটি বা এইসব সিকিউরিটি নিয়ে তারা বাস চলাচল শুরু করছে। তবে আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে এই অস্থিরতা কাটবে, মানুষের মধ্যে যে স্বাভাবিক একটা জীবনযাত্রা সেটা শুরু হবে, এই প্রত্যাশা সকলের মধ্যে আমরাও করছি। রাজশাহী থেকে এই ছিল আমার কাছে এই কারফিউ বা জরুরি অবস্থার সর্বশেষ। রংপুরে আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শফিল করিম শফিক।
সারা দেশের মতো রংপুরেও কিন্তু কারফিউ চলছে, কিন্তু কারফিউ আজ রংপুরে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এই শিথিল হওয়ার কারণে কিন্তু এখন যদি আপনাকে দেখাই, রংপুর নগরীর যে জাহাজ কোম্পানির মোড়, এই জাহাজ কোম্পানির মোড়ে কিন্তু রিক্সা, অটোরিক্সা, কার এবং প্রত্যেকটি বাহন কিন্তু চলাচল করছে। এই প্রত্যেকটি বাহন চলাচল করার ফলে কিন্তু মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আর দোকানঘাট সহ বাজার যে আছে, প্রত্যেকটি দোকান কিন্তু দোকানদার তারা কিন্তু এই দোকান খোলা শুরু করেছে, যার কারণে ক্রেতা বিক্রেতা কিন্তু এই কেনাবেচা শুরু করেছে। আরেকটি বিষয় বলে রাখি, এই কারফিউ কিন্তু যে শিথিল সময় সেটি হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এরপর কিন্তু আবারও ধারাবাহিকভাবে সেই কারফিউ কিন্তু চলবে। আর আপনাকে যদি বলি যে রংপুরে কিন্তু এই কারফিউ শিথিল হওয়ার কারণে রংপুরে কিন্তু মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কয়েকদিন ধরে তারা কিন্তু অনেকটাই ঘরের বন্দি ছিল, জরুরি প্রয়োজন ছাড়া তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছিল না। এই ছিল রংপুর থেকে কারফিউ শিথিলের সর্বশেষ তথ্য। ইন্টারনেট সংকটে প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় চরম ভোগান্তিতে চট্টগ্রামের গ্রাহকরা। ভোগান্তি কমাতে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত সেবা দিলেও বিদ্যুৎ অফিসে দেখা গেছে গ্রাহকদের দীর্ঘ লাইন। চট্টগ্রাম থেকে রিয়াজ উদ্দিনের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ইন্টারনেট সংযোগ না থাকায় সারা দেশের মতো চট্টগ্রামেও থমকে গেছে জনজীবন। প্রিপেইড মিটার রিচার্জ করতে না পেরে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছেন ব্যবহারকারীরা। আমরা সকাল 7টা বাজে আসছি, এখানে প্রচুর পরিমাণ লাইন ছিল। কাট মিটার না দিলে এই মিটার হলে এত সিরিয়াল লাগলো নইলে। আমি সরকারের পক্ষে একান্ত অনুরোধ জানাচ্ছি যেন জনগণের ভোগান্তি না হয় এরকম একটা ওয়ে বাইর করার জন্য। দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি দুঃসহ ভোগান্তির কারণে ক্ষুব্ধ হয়ে উঠছেন তারা। রোদের বৃষ্টিতে ভিজে ভিজে এইভাবেই কাটাচ্ছি, আমাদের কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এর থেকে সমাধান চাচ্ছি যে যত দ্রুত সম্ভব ইন্টারনেট সেবাটা চালু করার জন্য। গ্রাহকদের ভোগান্তি কমাতে দিনরাত কাজ চলছে বলে জানালেন এই প্রকৌশলী। ইন্টারনেট বন্ধ থাকাতে আমরা একটু সমস্যার সম্মুখীন হয়েছি, তবে এটা যেহেতু আমাদের লিমিটেশন আছে আর নেটের গতিও ধীর, এই জন্য জনগণের ভোগান্তিটা একটু বাড়ছে। আমরা 5টা বুথে সেবাটা দিচ্ছি, কিন্তু গ্রাহক এত বেশি। আমার বাকুলিয়াতে গ্রাহক হচ্ছে 80,000-এর মতো আমাদের প্রিপেইড গ্রাহক। সবাইকে একসাথে সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আর কি। আগে যেখানে আমরা সেবাটা সকাল 10টা থেকে 5টা দিতাম, সেটা গত 2 দিন ধরে গতকালকে 9টায় শুরু করছি, শেষ করছি রাত 11টা বাজে। শিগগিরই এ ভোগান্তি কমে যাবে বলেও আশা জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। উৎপাদন বাড়লেও কমেছে মাছের স্বাদ। অল্প জায়গায় অধিক চাষ এবং অতিরিক্ত খাবার দেওয়ার কারণে ধ্বংস হচ্ছে মাছের স্বাস্থ্য। আবার এসব খাবারে মাত্রা অতিরিক্ত লেড, ক্যাডমিয়াম সহ ভারী ধাতু থাকায় বদলে যাচ্ছে মাছের প্রকৃত স্বাদ ও গন্ধ। পরিস্থিতি উত্তরণে নোংরা ও অতিরিক্ত আবদ্ধ পানিতে মাছ চাষ এবং কৃত্রিম খাবার বর্জনের তাগিদ দিয়েছেন গবেষকরা। উষা ফিরদাউসের রিপোর্ট। রসনায় বাঙালির জুড়ি নেই, তাই তো মাছে ভাতে বাঙালি মাছ রান্নায় মশলা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন মুখরোচক করতে। কিন্তু তাতেও যখন ফলাফল শূন্যের ঘরে, তখনই বাড়ির কর্তা ব্যক্তিরা বাজারে এসে থরে থরে সাজানো মাছ দেখে হতাশ কণ্ঠে জানান দেয়, মাছের স্বাদ এখন আর আগের মতো নেই। আগে তো শুধু হলুদ মরিচ দিয়ে পাকাইলো খাইছি পেট বইরা, এখন অনেক মশলা দিয়ে পাকায়, তারপর ভালো লাগে না। মাছের টেস্টটা আগের মতো সত্যি কথা বলতে পাচ্ছি না। পরিবেশ দূষিত হয়ে গেছে, আগের মতো স্বাদ আর পাওয়া যাবে না। খাল বিলের যেটা মাছ প্রাকৃতিক উপায়ে যেটা পাওয়া যায় সেটা স্বাদ অবশ্যই বেশি। দেশি বিদেশি সব মাছে কৃত্রিম খাবার দেয়া হয়। অধিকাংশ খাবারেই মেশানো থাকে সামুদ্রিক পচা মাছ, ট্যানারির বর্জ্য, সীসা সহ ভারী ধাতু। আবার অল্প জায়গায় বেশি চাষ এবং দ্রুত মাছ বড় করতে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক। এসব কারণে মাছের স্বাদ, গন্ধে পরিবর্তন আসে। প্রাকৃতিক পরিবেশে একটা মাছ যখন 2 বছরে 2 কেজি ওজনের হয়, সেই একই ওজনের মাছ আমরা কিন্তু 1 বছরে তৈরি করছি পুকুরে আমাদের চাষ দিয়ে, খাবার দিয়ে। সুতরাং মাছের যে ন্যাচারাল মেটাবলিজম আছে, সেই মেটাবলিজম কিন্তু একই রকমভাবে মিমিক হয় না বা একই রকমভাবে হয় না চাষের ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই স্বাদ কমে যাবে। কিছু কিছু ফ্যাটি অ্যাসিড চাষের মাছে কম, কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আবার ওপেন ওয়াটারের বা নদীর মাছে একটু বেশি থাকে। তো সেগুলো স্বাদে বেশি ভূমিকা রাখে, যেটা কখনোই আপনি চাইলেও চাষের মাছে ইনকর্পোরেট করতে পারবেন না।
দেশে উৎপাদিত মাছের মধ্যে 13% তেলাপিয়া, পাঙ্গাস 12%, রুই 11%। এর বাইরেও ব্যাপক চাষ হয় শিং, মাগুর, শোল, রাজপুঁটি, পাবদা, ট্যাংরা। তবে অধিকাংশ ক্ষেত্রে মাছ চাষিরা কম বিনিয়োগে বেশি লাভের চেষ্টা করছেন। বিজনেসম্যানদের ওই যে প্রফিট মার্জিন কমায় না, তারা লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফিড তৈরি করে কিন্তু প্রাইস রাখে হাই। এই ফিডটা খাওয়ানোর পরে মাছের স্বাদ ভালো হবে না, কারণ মাছের স্বাদটা ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্রোফাইলিংয়ের উপরে। সো যখন আপনার লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টের দিয়ে খাবার তৈরি করা হয়, সেখানে তো আসলে এটার কম্পোজিশন ভালো হবে না। ফিডটাই কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে, তাহলে আপনি স্বাদটা পাবেন। আদারওয়াইজ আসলে স্বাদ ফিরিয়ে আনার মানে কোনো স্পেশাল কোনো ব্যাপার নাই। মাছের স্বাদ, গন্ধ অটুট রাখতে মাটি ও পানি পরিষ্কার সহ মাছের খাবারে গুরুত্ব দেওয়ার পরামর্শ গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ শিকার অভিযান শুরু করেছে বরগুনা উপকূলের জেলেরা। গতরাত থেকে তারা সদল বলে গভীর সাগরে যাত্রা শুরু করেন। প্রজনন ও উৎপাদন বাড়াতে 19 মে থেকে 23 জুলাই পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় অনেকটা অলস সময় পার করেন উপকূলের জেলেরা। স্বাধীনতার এত বছর পরও দেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন হলেও চরবাসীদের ভাগ্যের উন্নতি তেমনভাবে ঘটেনি। বিশেষ করে বর্ষা এবং বন্যার সময়ে তাদের কষ্টের সীমা থাকে না। বন্যার পানিতে একদিকে তলিয়ে যায় ঘরবাড়ি, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত এবং পশু পাখির আশ্রয়স্থল। নিরাপদ আশ্রয়ের অভাবে দিন কাটে চরম অনিশ্চয়তার মধ্যে। বগুড়া থেকে রাসেল কবিরের রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার ছোট্ট একটি চরে ডজন খানেক পরিবারের বসবাস। স্থানীয়দের কাছে ছোট্ট জনপদটি পোড়ার চর নামে পরিচিত। গত 2 সপ্তাহে বন্যার পানিতে তলিয়েছিল চরটি। 15 দিন পর রান্নার জন্য চুলা জ্বালালেন জনি বেগম। মাঝের দিনগুলো তার মতো খেয়ে না খেয়ে দিন কেটেছে চরের বেশ কয়েকটি পরিবারের। 15 দিন মনে করো বন্যাতে ভরপুর, কোমর পানি, বাড়িতে আসতে পারেনি বা পা করতে পারি নাই, খুব দূর অবস্থা। ভোরের মধ্যে রান্না করছি, সময়তে একবেলা খাসি, একবেলা হয়তো খাওয়ারও পাই নাই ছোট বাচ্চা। শুধু পোড়ার চর নয়, এবারের বন্যায় জেলার শতাধিক চর পানিতে ডুবে যায়। গত কয়েকদিনে বাড়িঘর থেকে পানি সরে গেলেও ভোগান্তি কমেনি বানভাসী মানুষের। পানি চলে গেছে, আমাদের তোর কষ্ট শেষ হয় নাই, দুঃখ তো আছেই। এই ব্যাপার মনে জোর জমা সব নষ্ট হয়ে গেল, কি দে আবার শুভ খাওয়া গেল, খুব কষ্ট। সরকার কি কোনো মাটি কেটে দিত, ভালো। আঙ্গের সরকার থেকে কিছু দিছিল, কিন্তু কারণ হয়তো আঙ্গের বাড়ি ঘর নামা, গরু ছাগল নিয়ে পোলা পান নিয়ে খুব অত্যাচার, পানির মধ্যে থাকা লাগে। মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের চর অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য যদি বসত ভিটা উঁচুকরণ প্রকল্প দেওয়া হয়। আগামীতে বন্যার দুর্ভোগ কমাতে চর অঞ্চলের নিম্ন অঞ্চলগুলো পর্যায়ক্রমে বসত ভিটা উঁচুকরণ প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আলহামদুলিল্লাহ আমরা বন্যা মোটামুটি কভার করতে পেরেছি। তো বন্যা পরবর্তীতে আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা বেশ কিছু অঞ্চলকে উঁচু করার প্ল্যান রয়েছে। আপনার পাশাপাশি আমরা নিজেরাও দেখেছি যে আমাদের আশ্রম কেন্দ্রগুলো হতে উঁচু বা অন্য তাদের ভিটিগুলো নিচু রয়ে গেছে। তো বেশ আমরা হয়তো সবগুলো পারবো না, ধাপে ধাপে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এভাবে আমরা ধাপে ধাপে হয়তো উপজেলাগুলোকে কভারেজ করার চেষ্টা করবো। নিরাপদ এবং উন্নত জীবনের নিশ্চয়তা দিতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে, এমন প্রত্যাশা চরবাসীর। রাসেল কবির, মোহনা সংবাদ, গাইবান্ধা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচ টি-20 সিরিজ সামনে রেখে চরিত আসালাঙ্কাকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরছেন ফার্নান্দো আভিস্কা, বিনুরা দীনেশ চান্ডিমাল ও কুশল পেরেরা। অধিনায়কত্ব ছাড়লেও দলে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে জায়গা হয়নি 2 অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার। আগামী 27 জুলাই মাঠে গড়াবে প্রথম ম্যাচ। ফুটবল। ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল। ভুটানের থিম্পুতে চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। এইচএসসি পরীক্ষার জন্য দলে নেই কৃষ্ণা রানী, তহুরা ও শামসুন নাহার জুনিয়র। দলে জায়গা পেয়েছেন মিলি, সুলতানা, সাগরিকা, অর্পিতা ও বন্যা। নির্ভরযোগ্য হিসেবে আছেন সাবিনা, সানজিদা, রূপনা চাকমা, ঋতুপর্ণা, মাসুরা পারভিন। দ্বিতীয় প্রীতি ম্যাচ আগামী 27 জুলাই।
প্যারিস অলিম্পিকের পর্দা ওঠার আগেই মাঠে গড়াচ্ছে ফুটবল ইভেন্ট। প্রথম দিন মাঠে নামছে দুবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা, প্রতিপক্ষ মরক্কো। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে খেলা। অলিম্পিক ফুটবল মূলত অনূর্ধ্ব 23 দলের খেলা হলেও সিনিয়র পর্যায়ে সর্বোচ্চ 3 জন খেলতে পারবেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে আছেন বিশ্বকাপ জয়ী 3 ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই। আর মরক্কো দলে আছেন আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মুনির এল কাজুই। অন্য ম্যাচে একই সময়ে উজবেকিস্তানের মুখোমুখি হবে স্পেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 4 ঘন্টার জন্য খুলেছে অফিস আদালত, রাজধানী জুড়ে তীব্র যানজট। জরুরি খাতে ইন্টারনেট চালু, 4 জেলায় 7 ঘন্টা কারফিউ শিথিল। ইন্টারনেট সংকটে চট্টগ্রামে প্রিপেইড গ্রাহকের ভোগান্তি, কার্ড রিচার্জ করতে বিদ্যুৎ অফিসে দীর্ঘ লাইন। উৎপাদন বাড়লেও স্বাদ গন্ধ নেই চাষের মাছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কৃত্রিম খাবার বর্জন সহ একগুচ্ছ পরামর্শ গবেষকদের। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও 89 ফিলিস্তিনি নিহত, সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কেনিয়া। ইথিওপিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে 229। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।